আসসালামু আলাইকুম। আমি তুষান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। তো আজকে আমরা যেই টপিকটা পড়ব, সেটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। তো এই টপিকটা ইন্টারমিডিয়েট লাইফে অনেক একটা কনফিউশনের টপিক ছিল আমার জন্য। তো আমি চিন্তা করলাম যে এই টপিক নিয়ে প্রথম ভিডিওটা বানানো যাক। তো আজকের এই টপিকটা আমরা ইনশাআল্লাহ খুব ভালো করে পড়ার চেষ্টা করব এবং ইন ডেপথ আলোচনা করব ম্যাথ প্র্যাকটিস সহ ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যেই প্রশ্নটা আমার মনে আসছে, ছোটবেলা থেকে সবার মনে আসার কথা, সেটা হচ্ছে আমরা যখন কোনো ঠান্ডা পানির বোতল ফ্রিজ থেকে খুলে রেখে দেই, তখন আসলে বোতলের গায়ে কেমন পানি জমে যায়। তখন বা কোনো একটা থাই গ্লাস যখন অনেক শীত থাকে, তখন আসলে থাই গ্লাসের বাইরেও পানি জমে যায়। তো তখন মনে হতো যে আসলে এই পানি হয়তো ঠান্ডার কারণে বোতল বেয়ে বোতলের গায়ে এসে পড়ছে। তো আসলে তো এই উত্তরটা আমি আসলে এই যখন আমি ইন্টার পড়াশোনা করছি, তখন এই টপিকটা পড়ার পরেই জানতে পারলাম যে আসলে ঠান্ডা পানির বোতলে আহ, গায়ে এই পানিটা আসলো কি করে, মানে এই পানিটার কারণটা কি। আসলে এই পানির কারণটা জানার জন্য আমাদের প্রথমে যে জলীয় বাষ্পের টপিকটা জানতে হবে, সেটা হচ্ছে আহ, এই পৃথিবীটার মধ্যে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলটার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস এবং জলীয় বাষ্প বিদ্যমান আছে। বিভিন্ন ধরনের জলীয় বাষ্পর মানে বায়ুতে এই জলীয় বাষ্পের উপস্থিতির কারণে, এবং জলীয় বাষ্পটা হচ্ছে যে পানির বাষ্পাকার। তো বায়ু যখন বায়ুতে যখন জলীয় বাষ্প দ্রবীভূত থাকে, আহ, এই পানি থেকে জলীয় বাষ্পই কিন্তু বায়ুতে দ্রবীভূত থাকে। তো এই জলীয় বাষ্পটা যখন ঠান্ডা বোতল, তো এটা অনেক ঠান্ডা একটা বোতল থাকে। যখন এই বোতলটা ঠান্ডা, এই সারফেসটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো এই ঠান্ডা বোতলের সারফেসটাই যখন ওই জলীয় বাষ্পটা আহ, সংস্পর্শে আসে, তখন জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে তা পানির রূপ নেয়, এবং জলীয় বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে কিন্তু তা তরলে রূপান্তরিত হয়। তো এই কারণে আসলে এই বায়ুতে যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পের উপস্থিতির কারণে মেইনলি পানি এই জমে থাকে এই বোতলের সারফেসে। তো এটা এটা জানার জন্য আমরা যদি ইনডেপথ জানতে চাই, আমাদের আহ, কিছু টপিক প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে এই বায়ু হচ্ছে আহ, জলীয় বাষ্প এবং নানান ধরনের গ্যাস দ্বারা পরিপূর্ণ। তো আমরা শুধুমাত্র জলীয় বাষ্পেরটাই নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু। তো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকভাবেই পরিচিত, কারণ বায়ুর বা বিভিন্ন ধরনের সম্পৃক্ততা নিয়ে আমরা ছোটবেলা পড়ে আসছি। তো সম্পৃক্ত বায়ু হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের সম্পৃক্ততাকেই বোঝানো হয়েছে। যেমন যেই বায়ুতে মানে ধারণ ক্ষমতার সমপরিমাণ জলীয় বাষ্প থাকলে তাকে সম্পৃক্ত বায়ু বলে। মানে বায়ুর ধারণ ক্ষমতা হচ্ছে 2 লিটার, এবং জলীয় বাষ্পও বিদ্যমান সেখানে 2 লিটার, অর্থাৎ বায়ু এখানে জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ। সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ুর উদাহরণ। এবং সম্পৃক্ত বায়ু এই বায়ুমণ্ডলে যে চাপ প্রয়োগ করে, সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। তো সম্পৃক্ত বাষ্পচাপ যত বেশি হবে, বায়ুটা তত বেশি ভারী হবে। তো মানে বাষ্পচাপ, এই বাষ্পটাই কিন্তু বায়ুতে বাষ্পচাপ প্রয়োগ করে, এবং এই বাষ্পচাপই যেই বায়ুতে বাষ্প বেশি থাকবে, সেই বায়ুই বাষ্পচাপ বেশি প্রয়োগ করবে। তো স্বাভাবিকভাবেই সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ থেকে বেশি হবে। এবং অসম্পৃক্ত বায়ু হচ্ছে বায়ুতে ধারণ ক্ষমতার কম জলীয় বাষ্প থাকলে সেটি হচ্ছে অসম্পৃক্ত বায়ু বলা হয়। এবং সেই অসম্পৃক্ত বায়ু বায়ুতে যেই চাপ প্রয়োগ করে তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়। তো এইখানে দেখা যাচ্ছে যে এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 2 লিটার এবং বিদ্যমান আছে হচ্ছে 1 লিটার। তো এখানে স্বাভাবিকভাবেই এই পাত্রটা সম্পৃক্ত নয়। এবং এই পাত্রটাকে যদি আমরা বায়ুমণ্ডল হিসেবে চিন্তা করি, এবং এই পানিটাকে যদি আমরা বাষ্প বা জলীয় বাষ্প হিসেবে চিন্তা করি, সেটা তাহলে অসম্পৃক্ত বায়ুর উদাহরণ হবে। তো এরপরে আমরা যে টপিকটা জানবো, সেটা হচ্ছে বায়ুতে যেই বাষ্পচাপ, এই বায়ুতে বাষ্পের যে অবস্থা, সে অবস্থা বোঝানোর জন্য আমরা হচ্ছে একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে আর্দ্রতা। তো আর্দ্রতা হচ্ছে বেসিক্যালি 2 প্রকারের, সেটা হচ্ছে পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। তো আমরা পরম আর্দ্রতা বলতে কোনো নির্দিষ্ট স্থানের বায়ু একক আয়তনে যেই পরিমাণ জলীয় বাষ্প দ্রবীভূত বা বাষ্প বিদ্যমান থাকে,
তাকে ওই স্থানের পরম আর্দ্রতা বলে। তো এই পরম আর্দ্রতা মানে বুঝাতে যে পরম আর্দ্রতা 10 গ্রাম পার মিটার কিউব বলতে কি বোঝানো হয়েছে, যেমন প্রত্যেক মিটার কিউবে 1 মিটার কিউবে জলীয় বাষ্প 10 গ্রাম থাকে। তো আসলে এই জলীয় বাষ্প আমরা যদি পরম আর্দ্রতা ডিফাইন করতে চাই, যেমন আমি যদি বলি সেখানে 10 গ্রাম পার মিটার কিউব, 10 গ্রাম পার মিটার কিউব তার পরম আর্দ্রতা। তো আমি এখানে সিম্পলি বুঝতেছি যে এখানে প্রত্যেক মিটার কিউবে 10 গ্রাম আছে। তো আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই যে এই বায়ুতে ধারণ ক্ষমতা কত। ধারণ ক্ষমতা অনুসারে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা কত সেটা কিন্তু আমরা আসলে জানতে পারলাম না। তো এটা হচ্ছে মেইনলি তার কত গ্রাম বায়ু প্রত্যেক মিটার কিউবে উপস্থিত আছে। তো এই ক্ষেত্রে আমরা বায়ুটা সম্পৃক্ত কি অসম্পৃক্ত সেটা আমরা বুঝতে পারি না, কারণ এটার কতটুক মানে আমরা যদি সম্পৃক্ত বা অসম্পৃক্ততা নির্ণয় করতে চাই তাহলে এই বোতলের বা এই বায়ুর আমার ধারণ ক্ষমতা প্রথমে জানতে হবে। তো এই ধারণ ক্ষমতা না জেনে আমরা আমরা একটা 10 লিটারের বোতলে হয়তো 100 গ্রাম পানি থাকতে পারে। তো আমরা যদি বলি এই বোতলে 100 গ্রাম পানি, তো এই বোতলের পরম আর্দ্রতা 100 গ্রাম। তো এই ক্ষেত্রে এই বায়ুর যে ধারণ ক্ষমতা কত প্রত্যেক মিটার কিউবে যত ধারণ ক্ষমতা সেটা কিন্তু আমরা আর জানতেছি না। সেটা জাস্ট আমরা জানতেছি যে প্রত্যেক মিটার কিউবে 10 গ্রাম আছে, কিন্তু প্রত্যেক মিটার কিউবে হাইয়েস্ট কত গ্রাম বায়ু সেটা ধারণ করতে পারে সেটা আমরা জানতেছি না। তো সেই ক্ষেত্রে বায়ুর সম্পৃক্ততা বা অসম্পৃক্ততা জানা যায় না পরম আর্দ্রতার ক্ষেত্রে। এবং আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্থানের বায়ু যত শতাংশ জলীয় বাষ্প বিদ্যমান থাকে। তো এখানে শতাংশ বলতে আমরা একটা নির্দিষ্ট জিনিসের উপর বেসড করে আমরা শতাংশটা নির্ণয় করব। যেমন কোনো কিছুর শতাংশ বলতে বোঝায় হয়তো তার যে মোট একটা ধারণ ক্ষমতা বা মোট একটা অ্যামাউন্ট থাকে, সো সেই অ্যামাউন্টের একটা নির্দিষ্ট অংশকে আমরা শতাংশ বলে থাকি, যেটা 100 রেসপেক্টে বিবেচনা করা হয়। তো কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে যত শতাংশ জলীয় বাষ্প বিদ্যমান থাকে সেই স্থানের বায়ু আপেক্ষিক, তাকেই ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। যেমন আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কি বুঝো, তো সেখানে হয়তো বলতে পারি যে সেখানে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা 100 গ্রাম পার মিটার কিউব এবং ধারণকৃত 70 গ্রাম পার মিটার কিউব। তো সেই ক্ষেত্রে আমরা বায়ুর সম্পৃক্ততা বা অসম্পৃক্ততা সম্পর্কে জানতে পারি। যদি সেখানে সম্পৃক্ততা হয় তাহলে এটা 100% হবে, কারণ 100 গ্রামস পার মিটার কিউব যদি থাকে এবং এর মধ্যে যদি 100 গ্রাম পার মিটার কিউবই অবস্থিত থাকে তাহলে বায়ুটা সম্পৃক্ত হবে। আর অসম্পৃক্ত হবে যখন এটা 60% বা 70% বা এনি অফ দিস নাম্বার যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে বায়ু যতটুকু সম্পৃক্ত ততটুক যতটুকু সম্পৃক্ত হয় ততটুকু বায়ু এখানে উপস্থিত নেই। তো এই ক্ষেত্রে আমরা যেই একটু আমরা ডিটেইলসে যদি আমরা আপেক্ষিক আর্দ্রতাটা পড়তে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি বোঝানো হয়েছে। তো আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করা হয়, বেসিক্যালি আর দিয়ে প্রকাশ করা হয়। এবং আর দিয়ে প্রকাশ করে আমরা যেটা একটু আগেই পড়লাম যে আর সমান সমান বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর, মানে মানে কতটুক জলীয় বাষ্প, কতটুক বাষ্প বিদ্যমান এখানে, কতটুক বাষ্প বিদ্যমান এবং এটার ধারণ ক্ষমতা কত, তার উপরেই মেইনলি ডিপেন্ড করতেছে যে এটার আপেক্ষিক আর্দ্রতা কত হবে। কোনো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হবে তা নির্ভর করতেছে ওই বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা এবং ধারণকৃত যেই জলীয় বাষ্প তার উপর। তো এখানে বায়ুর তাপমাত্রা বিদ্যমান জলীয় বাষ্প বা বিদ্যমান যতটুকু বিদ্যমান রয়েছে তা, এবং বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম। তো সর্বোচ্চ কত, তো আমরা যদি এই চিত্রটা থেকে বুঝতে পারি তাহলে হবে আসলে এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 10 লিটার এবং বিদ্যমান হচ্ছে
8 লিটার। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এখানে 80% জলীয় বাষ্প রয়েছে, 80% পানি, বা এই পাত্রের ক্ষেত্রে যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই তাহলে এখানে হচ্ছে R ইকুয়াল টু 8/10 টাইমস 100%, যেটা হচ্ছে 80%। তো এটার 80% আপেক্ষিক আর্দ্রতা যদি আমরা এই পাত্রটাকে একটি বায়ুমণ্ডল হিসেবে চিন্তা করি। এবং শিশিরাঙ্কের কনসেপ্ট যদি আমরা ব্যবহার করি, তো শিশিরাঙ্ক কি সেটা আমরা পরের স্লাইডে বুঝবো। তো আমরা এখন যদি সূত্রটা রিভিউ করি, তো এখানে ভর বা চাপ যে কোনো কিছুই হতে পারে। তো এখানে শিশিরাঙ্কের কনসেপ্ট ব্যবহার করলে আটটা হবে শিশিরাঙ্কের সর্বোচ্চ ধারণক্ষম বা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর ও চাপ। তো এখানে আমরা পরের স্লাইডে বিস্তারিত পড়ব যে এই শিশিরাঙ্কে সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর বা চাপ বলতে কি বোঝানো হয়েছে। তো বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম বা সম্পৃক্ত সেটা তো আমরা জানি, সেখানে হচ্ছে 8 লিটার। তো এই শিশিরাঙ্কে সম্পৃক্তটা আসলে কি বোঝানো হয়েছে সেটা আমরা পরের স্লাইডে জানি। তো শিশিরাঙ্ক বোঝার জন্য আমাদের কিছু উদাহরণ বুঝতে হবে। ধরেন এখন শিশিরাঙ্ক এই ওয়ার্ডটা উচ্চারণ করলে সর্বপ্রথম আমার মনে আসে শিশিরের কথা। তো শীতকালে যে শিশির পড়ে সেটাই আমার মনে আসে। এবং এই আমরা যখন ছোটবেলায় শিশির টিশির দেখতাম, তো সেই হিসেবে আমরা একটা সংজ্ঞা বানাতে পারি যে তাপমাত্রায়। তো শিশিরাঙ্ক বেসিক্যালি একটা তাপমাত্রা। তো যেই তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে। এবং বিশেষ বৈশিষ্ট্য আসলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে চাচ্ছি। তো এখানে আমরা একটু ধরে নিব যে এই ধরে নিব বলতে এই তাপমাত্রা সমানুপাতিক পাত্রের আকার এবং ধারণ ক্ষমতা, মানে পাত্রকে বায়ুমণ্ডল এবং পানিকে জলীয় বাষ্প হিসেবে ব্যবহার করব। এবং তাপমাত্রা যদি বাড়ে পাত্রের আকার বৃদ্ধি পাবে, এবং পাত্রের তাপমাত্রা যদি কমে তাহলে পাত্রের আকার হ্রাস পাবে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে একটা পাত্র যেখানে 10 লিটার পানি আছে। তো এটার তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, এবং সেখানে 10 লিটার পানি আছে এবং 10 লিটার পানি সে ধারণ করতে পারে। তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে সেটা হচ্ছে এটা একটা সম্পৃক্ত সম্পৃক্ত তো এইটা 40 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে 40 ডিগ্রি সেলসিয়াসেই সেখানে 10 লিটার ধারণ ক্ষমতা এবং 8 লিটার পানি আছে। তো এই ক্ষেত্রে সেটি অসম্পৃক্ত। তো অসম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে সেটির আপেক্ষিক আর্দ্রতা আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে 80%। তো আমরা এখানে দেখে বুঝতে পারতেছি। তো এরপরে যদি আমরা আমরা একটু আগে যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি যে তাপমাত্রা যদি আমি কমাই দেই তাহলে পাত্রের আকারটা ধীরে ধীরে কমে যাবে। তো এখানে পাত্রের আমরা তাপমাত্রা কিন্তু কমাই নেই দ্বিতীয় কেসে। তো দ্বিতীয় কেসে আমরা তাপমাত্রা কমাই নেই, কিন্তু আমরা পানির পরিমাণ কমাইছি যেটা অসম্পৃক্ত হয়েছে। এবং এখানে তো ইনিশিয়ালি সেখানে ধারণ ক্ষমতা 8 লিটারই আছে, এবং আমরা তাপমাত্রা কমিয়ে দিছি। তো তাপমাত্রা কমিয়ে দেওয়ার ফলে এই বায়ুর যে বায়ুমণ্ডলের যে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতাই 8 লিটার হয়েছে। তো যে আমরা তাপমাত্রা কমার ফলে এই বায়ুমণ্ডল বা এই পাত্রের ধারণ ক্ষমতা কমেই সম্পৃক্ত বায়ু, যেই বায়ু আগে থেকেই বিদ্যমান ছিল সেই বায়ুর ধারণ ক্ষমতাই হয়ে গেছে। যেমন সেখানে 8 লিটার বায়ু ছিল অলরেডি। তো 8 লিটার বায়ু সেখানে ধারণ ক্ষমতাও সেই 8 লিটারই হয়ে গেছে। তাইলে এই ক্ষেত্রে তো পাত্রই সম্পৃক্ত হয়েছে। তাহলে এখন যদি আমি আরো তাপমাত্রা কমাই দেই তাহলে সেখানে 6 লিটার হয়ে যাচ্ছে। যদি ধারণকৃত ছিল 8 লিটার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাকি 2 লিটার পানি শিশির হিসেবে গড়িয়ে পড়বে। এবং আমরা যে বায়ুমণ্ডলের যেই কনসেপ্টটা আমরা দেখতাম, ঠিক এই কনসেপ্টটাই বেসিক্যালি এখানে পানির ধারণ ক্ষমতা কমে যাইতো। তো বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প ছিল, তো তত পরিমাণ জলীয় বাষ্প শিশির হয়ে তাপমাত্রা কমার ফলে বায়ুতে মানে একদম ওভারফ্লো হয়ে শিশির হয়ে মাটিতে পড়তো। তো আমরা এখানে যে মেইন একটা সংজ্ঞা, সেটা একটা ভালো ধরনের সংজ্ঞা আমরা বুঝতে পারি যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়। তাহলে তার মধ্যে উপস্থিত ছিল 8 লিটার ইনিশিয়ালি।
তো এখন তো বায়ুমণ্ডল আমরা এই পাত্রকে বিবেচনা করছি, এবং এই বায়ুমণ্ডল তার দ্বারা জলীয় বাষ্প, তার মধ্যে উপস্থিত যত জলীয় বাষ্প ছিল তা দিয়েই সম্পৃক্ত হয়ে গেছে, এবং 8 লিটারই সেখানে হয়ে গেছে। তো সেখানে আসলে আমরা পানির পরিমাণও বাড়ানো লাগতেছে না, জাস্ট তাপমাত্রা কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডল নিচ থেকে তার মধ্যে বিদ্যমান জলীয় বাষ্পর যেই আয়তন সেই আয়তনে হয়ে গেছে, তাহলে সেই তাপমাত্রা এটাই হবে শিশিরাঙ্ক। তো আমরা একটু বুঝতে পারলে এই সংখ্যাটাও খুব ইজি, যে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকেই শিশিরাঙ্ক বলে। তো এই কনসেপ্ট অনুসারে যদি আমরা পূর্বের স্লাইডে যাই, তাহলে শিশিরাঙ্কের সর্বোচ্চ ধারণক্ষম, যে শিশিরাঙ্কের সর্বোচ্চ ধারণক্ষম বা শিশিরাঙ্কটা কোনটা ছিল, যে শিশিরাঙ্কটা ছিল এই তাপমাত্রা বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো শিশিরাঙ্কে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ ধারণ ক্ষমতাই কিন্তু তার মধ্যে ধারণকৃত যেটা সেটাই ছিল। তো আমরা বায়ুর তাপমাত্রায়, নর্মাল তাপমাত্রায় 10 লিটার হলেও শিশিরাঙ্কে কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8 লিটার। শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টে আমরা 8 লিটারই ধারণ ক্ষমতা পাচ্ছি। তো এই সূত্রের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে শিশিরাঙ্কের সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর বা চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর বা চাপ। তো আমরা এই প্রথম ম্যাথটা এই কনসেপ্টের উপর বেসড করে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ম্যাথটা যদি আমরা প্রথমে পড়ি, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে কয়েকটা তাপমাত্রা দেওয়া হয়েছে। তো যেটা হচ্ছে 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 25 ডিগ্রি, 20 ডিগ্রি এবং 15 ডিগ্রি, এবং বিদ্যমান যে জলীয় বাষ্প দেওয়া আছে এবং ধারণ ক্ষমতা সেটাও দেওয়া আছে। তো এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে প্রথম প্রশ্নে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা কত। তো আপেক্ষিক আর্দ্রতার সূত্রানুসারে আমরা জানি, তো বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের চাপ এবং সর্বোচ্চ ধারণ ক্ষমতা জলীয় বাষ্পের চাপ সেখানে বলা হয়েছে। তো এখানে আমরা যদি দেখি, সেই 30 ডিগ্রি সেলসিয়াসে বিদ্যমান হচ্ছে 30 গ্রাম/মিটার কিউব এবং ধারণ ক্ষমতা হচ্ছে 35 গ্রাম/মিটার কিউব। তো সেখানে যদি আমরা সূত্র অনুসারে এই মানগুলা বসাই, সেটা হচ্ছে 30 এবং 35 গুণ 100 ডিগ্রি সেলসিয়াস, এবং তা হবে 85.71%। তো এখানে হচ্ছে ক নাম্বার অঙ্ক, 1 নাম্বার অঙ্ক যেটা। তো আবার 2 নাম্বার অঙ্কটা হচ্ছে শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা কত। তো বেসিকলি শিশিরাঙ্কটা আমাদের প্রথমে জানতে হবে। তো শিশিরাঙ্কে যেটা হচ্ছে বায়ুর ধারণ ক্ষমতা তার মধ্যে বিদ্যমান জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার সাথে একদম মিলে যায়। তো আমরা ধারণ ক্ষমতা এবং বিদ্যমান যেই জলীয় বাষ্প এবং ধারণ ক্ষমতার যে জলীয় বাষ্প সেটা যদি সেম থাকে, বা ধারণ ক্ষমতা যদি জলীয় বাষ্পের সেম হয়ে যায় বিদ্যমানটার, তাহলে সেটা হচ্ছে শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক আমরা বুঝবো তাহলে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস। তো শিশিরাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে শিশিরাঙ্কে বিদ্যমানটা হচ্ছে 30 এবং ধারণ ক্ষমতা 30। তো শিশিরাঙ্কে হবে 30/30 গুণ 100% সমান সমান সেটা 100%ই হবে। তো আমরা জানি শিশিরাঙ্কে সম্পৃক্তই হয়ে যায়। তো সম্পৃক্ত মানে কি হবে? সম্পৃক্ত মানে অবশ্যই 100% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট হবে। তো এরপর আমরা যদি 3 নাম্বারটা দেখি, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তো আসলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে বিদ্যমান কিন্তু 30ই থাকবে এবং ধারণ ক্ষমতাই কিন্তু 30 থেকে কমে যাচ্ছে। তো ঘনীভূত বেসিকলি এখানে ধারণ ক্ষমতায় যেহেতু 30, ধারণ ক্ষমতা 25 এবং বিদ্যমান ছিল 30। তো এখন ঘনীভূত হবে 30 - 25 গ্রাম/মিটার কিউব, যেটা হচ্ছে 5 গ্রাম/মিটার কিউব। তো এখানে কত শতাংশ ঘনীভূত হবে সেখানে বলা হয়েছে। তো শতাংশের হিসাবটা মেইনলি ইনিশিয়াল যেই পরিমাণ ছিল সেই পরিমাণের উপরই হিসাব করা হয়। তাহলে ঘনীভূত যদি শতাংশে হিসাব করি, শতাংশ হচ্ছে 5। তো ইনিশিয়ালি ছিল 30,
গুণ 100%, যেটা হচ্ছে 16.67%। তো আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। তো এরপর যেই ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে একটা তাপমাত্রা দেওয়া, তো সেই তাপমাত্রায় সর্বোচ্চ বাষ্পচাপ দেওয়া হয়েছে, সর্বোচ্চ, বিদ্যমান না, সর্বোচ্চ। তো কক্ষে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্দ্রতা, তো সেখানে আর্দ্রতা R1 দেওয়া 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা R2 দেওয়া। তো এখানে সবগুলোর মধ্যে হচ্ছে F1 এবং F2 দেওয়া, এবং R1 R2 আমাদের কাছে আছে, এবং খুলে দেওয়ার জানালা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে। তো পাশের তাপমাত্রা ও ওই তাপমাত্রায় জলীয় বাষ্প সর্বোচ্চ বাষ্পচাপ দেওয়া হলো। তো বেসিকলি সর্বোচ্চ বাষ্পচাপ জেনে আসলে আমাদের কি বার করতে হবে, সেটা হচ্ছে ওই সময়ে কতটুক জলীয় বাষ্প ওই ঘরে বা ওই ঘরে এবং এবং বাইরে বিদ্যমান। তো ওই বিদ্যমানের হিসাবটাই আমাদের মেইনলি করতে হবে। তো আমাদের প্রত্যেক ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে F1, স্মলার F1। তো এখন যদি আমি কক্ষে আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই, তাহলে হচ্ছে কক্ষের ভেতর R1 equal to স্মলার F1 ডিভাইডেড বাই ক্যাপিটাল F1 টাইমস 100%। তো সেই ক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই, তাহলে হচ্ছে 0.60 ইকুয়াল টু F1 আমি জানি না, স্মল ক্যাপিটাল F1 ইকুয়াল টু 22.48, এবং স্মলার F1 হচ্ছে সেখানে 13.488 মিলিমিটার মার্কারি। তো কক্ষের ভেতর এই অবস্থা। তো এবং কক্ষের বাইরে R2 is equal to 0.40 equal to F2 ডিভাইডেড বাই ক্যাপিটাল F1 F2, যেটা হচ্ছে 55.23, এবং সুতরাং আমরা F2 পাচ্ছি 22.092 মিলিমিটার মার্কারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ঘরের বাইরে যেটা F2, তো সেটা F1 থেকে বড়। তো বেসিক্যালি আমরা যদি একটা ঘর চিন্তা করি, তো ঘরে হচ্ছে এবং ঘরের বাইরে সেটা হচ্ছে F1 এবং F2। তো এখানে জলীয় বাষ্পের চাপটা বেশি। তো সেটা বেসিক্যালি সমান করার জন্য, একটা হাওয়াতে ব্যালেন্স করার জন্য জলীয় বাষ্প ক্রমাগত ভিতরে ঢোকা শুরু করবে, কারণ সেখানে কম আছে এবং সে ব্যালেন্স করতে চাইবে। তো সেক্ষেত্রে জানালা দিয়ে জলীয় বাষ্প জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে। তো সুতরাং ঘরের ভিতর প্রবাহিত হবে। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। তো এরপরে যে আমরা টপিকটা বলবো সেটা হচ্ছে হাইগ্রোমিটারের। তো হাইগ্রোমিটার বেসিক্যালি একটা আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র। তো এই যন্ত্রের বেসিক্যালি হয় এখানে একটি শুষ্ক বাল্ব থার্মোমিটার থাকে, যেটা একদম হাওয়াতে থাকবে ঝোলানো অবস্থায়, এবং আরেকটি সিক্ত বাল্ব থার্মোমিটার থাকবে, যেটার মধ্যে একটি মসলিনের কাপড় দিয়ে সেটা পানির সাথে ভিজিয়ে রাখা হবে, এবং সেই সেই দুই থার্মোমিটারের তাপমাত্রার একটা পার্ট বেসিক্যালি নেওয়া হবে। তো নেওয়া হওয়ার পর যে তাপমাত্রা, অবশ্যই সেটা বেশি থাকবে, কারণ এটা একটু হইলেও জলীয় বাষ্পে সংস্পর্শে আছে এবং একটু গরম, তো এটা বেশি হবে। কিন্তু এটা হচ্ছে একটু পানির সম্পৃক্ততায় আছে, যার ফলে এটা একটু ঠান্ডা কম হবে, এবং এদের মধ্যে একটি টেম্পারেচার ডিপ্রেশন বা তাপমাত্রার পার্থক্য অবশ্যই তৈরি হবে। তো এই তাপমাত্রার পার্থক্যের উপর ডিপেন্ড করে অনেক কিছু বোঝা যায়। তো এই তাপমাত্রার পার্থক্য যদি বেশি হয়, তাহলে এই তাপমাত্রার পার্থক্য যদি বেশি হয়, তাহলে হয়তো এটা বেশি কম, হয়তো এটা বেশি বেশি হবে, এই দুটার তাপমাত্রার পার্থক্য বেশি হবে। তো অবভিয়াসলি বায়ু তখন শুষ্ক হবে, এবং বায়ু যেহেতু শুষ্ক, তো বায়ুতে জলীয় বাষ্প কম। তো বায়ু যেহেতু শুষ্ক, তো
তো শুষ্ক বলতে আমরা আসলে বায়ুতে ময়েশ্চারটা কম বুঝাই। তো শুষ্ক বলতে যখন শীতকাল হয়, বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, তো আমাদের শরীর কিন্তু আসলে বাংলা ভাষায় যেটা বলে টানে, শরীর টানে। তো সেই ক্ষেত্রে আমাদের শরীর থেকে কিন্তু ময়েশ্চার অ্যাবজর্ব করে ফেলে বায়ু। তো যার ফলে বায়ু তার শুষ্কতা পরিপূর্ণ করার জন্য, যার ফলে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ময়েশ্চারাইজার ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কম হবে এবং কাপড় তাড়াতাড়ি শুকাবে এবং পানির বাষ্পায়নও দ্রুত হবে। এবং তাপমাত্রার পার্থক্য যদি কম হয়, তাহলে অবশ্যই বায়ুতে একটু জলীয় বাষ্প বেশি থাকবে, যার ফলে বায়ুটা আর্দ্র থাকবে, একটু ভেজা ভেজা থাকবে এবং আমাদের শরীর আসলে ঘামবে, তো কাপড় একটু ধীরে শুকাবে এবং তাই পানির বাষ্পায়নও ধীরে হবে। তো আসলে পানির তাপ পার্থক্য যদি শূন্য হয়ে যায়, পানির পার্থক্য যদি শূন্য হয়, তাহলে অবভিয়াসলি এটা যেই তাপমাত্রা দিবে, তো এটা সেই তাপমাত্রা দিবে যদি এটা শূন্য হয়ে যায়। তো এটা শূন্য হয়ে যাওয়ার ফলে সেটা আমরা বুঝতে পারি যে এই দুইটা পানি ভিজিয়ে রাখলেও যে তাপমাত্রা দিতেছে, তো শুকনা রাখলেও সেই তাপমাত্রায় থার্মোমিটারটা দিবে। তো সেই ক্ষেত্রে বোঝা যাইতেছে বায়ু 100% আর্দ্র থাকবে, বায়ু ভেজা অবস্থায় যা পাঠ দিতেছে, শুষ্ক অবস্থায় তাই পাঠ দিতেছে। অবশ্যই সেটি এটাও ভেজাই থাকবে, এটার সেম পরিমাণ ভেজাই থাকবে যদি সেটা 100% শুষ্ক একদম শূন্য হয়ে যায়, একদম শূন্য হয়ে যায়। তাহলে বায়ু 100% আর্দ্র থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতা অবশ্যই 100%। এবং আপেক্ষিক আর্দ্রতা হওয়ার ফলে বায়ুতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পর উপস্থিতি থাকবে এবং সেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তাপমাত্রার পার্থক্য যদি আকস্মিক হ্রাস পায়, তাহলে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আহ, এখানে আমরা শুষ্ক বাল্ব থার্মোমিটার এবং সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট দিয়ে আমরা একটা শিশিরাঙ্ক বের করে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে শিশিরাঙ্ক ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস গ্লেশিয়ারের উৎপাদক ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। তো থিটা ওয়ানটা বোঝায় শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, থিটা টু বোঝায় সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, এবং জি বোঝায় গ্লেশিয়ারের উৎপাদক। এবং গ্লেশিয়ারের উৎপাদক বেসিকলি বায়ুর তাপমাত্রার উপরে নির্ভর করে। তো এখানে সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা কোনো ম্যাটার করবে না, তো বায়ুর তাপমাত্রার উপরই শুধুমাত্র গ্লেশিয়ারের উৎপাদক নির্ভর করবে। তো এই ক্ষেত্রে আমরা গ্লেশিয়ারের উৎপাদকের কিছু ম্যাথ আছে, একটা ম্যাথ যদি আমরা করি তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হবে বুঝার ক্ষেত্রে। তো সেখানে আমার কাছে দেওয়া হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, যেটা হচ্ছে থিটা ওয়ান, এবং সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা যেটা দেওয়া হচ্ছে থিটা টু। প্রথমে আমরা গ্লেশিয়ারের উৎপাদক বের করব এবং থিটা ওয়ান এবং থিটা টু এর সাহায্যে আমাদের যেই শিশিরাঙ্কটা সেটা বের করব। তো এখানে আমার একটু আগে যেটা আমরা বললাম সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রার উপর গ্লেশিয়ারের উৎপাদক নির্ভরশীল। তো বায়ুর তাপমাত্রার উপর যেহেতু গ্লেশিয়ারের উৎপাদক নির্ভরশীল, তাহলে সেখানে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমার অবশ্যই গ্লেশিয়ারের উপর উৎপাদক 30 ডিগ্রি সেলসিয়াসেই দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.66 গ্লেশিয়ারের ধ্রুবক রয়েছে এবং 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.64 গ্লেশিয়ারের উৎপাদক রয়েছে। তো 29 ডিগ্রি সেলসিয়াস এবং 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেশিয়ারের উৎপাদক, কিন্তু আমার দরকার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেশিয়ারের উৎপাদক। তো গ্লেশিয়ারের উৎপাদক যদি আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দরকার হয়, তাহলে আমরা যেটা এখানে লক্ষ্য করতে পারি যে 29, 30, 31 এটা এখানে বাড়তেছে, কিন্তু এটা যেহেতু বাড়তেছে এটা কমতেছে। তো এটা আমরা ঐকিক নিয়ম দিয়েও বের করতে পারবো, এবং আমরা চাইলে নর্মালিও আমরা যদি একটু কমন সেন্স খাটাই তাহলে আমরা বের করতে পারবো যে এইখানে গ্লেশিয়ারের ধ্রুবকটা এটা তাপমাত্রা বাড়তেছে কিন্তু গ্লেশিয়ারের উৎপাদক কমতেছে। তাহলে এই 29 29 বিয়োগ বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে যে গ্লেশিয়ারের ধ্রুবক পরিবর্তন হয়, তাহলে আমরা যদি লিখতে পারি 31 বিয়োগ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে জি এর পরিবর্তন বা ডেল জি ইকুয়াল টু 1.66 মাইনাস 1.64, যেটা হচ্ছে 0.2 হচ্ছে। তো সুতরাং 1 ডিগ্রি তাপমাত্রায় পরিবর্তন হবে, যেটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে 0.1। তো সেইখানে অবশ্যই তো 0.1-এরই পরিবর্তন হবে, তাই না? তো যেহেতু এটা এখানে কমতেছে, তাহলে 29, সুতরাং
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে এটার পরিবর্তন হবে এবং এটা কমবে। এটা কি কমবে উপর থেকে নিচে। তো সেই ক্ষেত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেশিয়ার উৎপাদক 1.66 মাইনাস 0.01, সরি এখানে 0.01 হবে। সেখানে 0.02 হবে। তো সেই ক্ষেত্রে আমরা 1.65 পাই। তো এখন শিশিরাঙ্ক যদি বের করি তাহলে শিশিরাঙ্ক বা থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি টাইমস θ1 মাইনাস θ2। তো সেই ক্ষেত্রে হচ্ছে 30 বিয়োগ 1.65 টাইম 30 বিয়োগ 28, যেটা হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হবে আমাদের শিশিরাঙ্ক। তো এই ম্যাথগুলো বেসিকলি কতে বা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখন আমাদের লাস্ট যেই ম্যাথটা সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেখানে শিশিরাঙ্কের কনসেপ্টটাও খুব জরুরি। তো এখানে আমরা জানি, তো সেখানে তাপমাত্রা দেওয়া 8 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, এবং প্রত্যেকটা তাপমাত্রার জলীয় বাষ্প চাপ, সেখানে উপস্থিত জলীয় বাষ্প চাপও দেওয়া আছে। তো এইখানে ওই স্থানের শিশিরাঙ্ক বলা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা পূর্বের সূত্র থেকে জানতে পেরেছি যে শিশিরাঙ্কের তো আপেক্ষিক আর্দ্রতা সমান সমান শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং বায়ুতে তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সেটাই হবে আমার আপেক্ষিক আর্দ্রতা। তো এখানে 8.4 ডিগ্রি সেলসিয়াসে যত জলীয় বাষ্প চাপ আছে, তো সেটাকে যদি আমরা 25.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যত জলীয় বাষ্প চাপ আছে তা দিয়ে ভাগ করতে পারি, সেটাই হবে আমাদের আপেক্ষিক আর্দ্রতা শতাংশ রূপটাই অবভিয়াসলি। তো সেই ক্ষেত্রে আমার 8 আছে কিন্তু আমার 8.4 নেই, 8 আছে কিন্তু 8.4 নেই। তো আমার এখানে 0.4 যে এক্সট্রা টুক আছে, সেই এক্সট্রা টুকের জন্য জলীয় বাষ্প চাপ বের করতে হবে। তো এক্সট্রা টুকের জন্য তো 8.4 এর সাথে যতটুক 8 এর সাথে যতটুক আছে, তো 0.4 এর জন্য এক্সট্রা যতটুক থাকবে ততটুক যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 8.4 এরটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে একটা ঐকিক নিয়ম, একদম সহজ ঐকিক নিয়ম হিসেবে করতে পারি। যেমন আমরা করতে পারি যে 10 বিয়োগ 8 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে জলীয় বাষ্প চাপ বৃদ্ধি, এটা হচ্ছে 4.8 মাইনাস 4.2 মিলিমিটার মার্কারি। তো সেটা হচ্ছে যেমন এই 4.8 আর 4.2 কিন্তু বিয়োগ করা হয়েছে, তো সেটা হচ্ছে 0.6 মিলিমিটার মার্কারি। তো সুতরাং আমরা যদি একের সাথে হিসাব করি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে জলীয় বাষ্প চাপ বৃদ্ধি 0.6 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে 0.3 মিলিমিটার মার্কারি। তো সুতরাং 8.4 মাইনাস 8 বা 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে, যেটা হচ্ছে 0.3 টাইমস 0.4, যেটা হচ্ছে 0.12 মিলিমিটার মার্কারি। তো এই 0.12 কিন্তু 0.4 এর জন্য, 0.1 কিন্তু 0.4 এর জন্য। তো
তো আমার এখানে 8 আছে, জাস্ট 0.4 যোগ করলেই কিন্তু আমার হয়ে যাবে। তো সেখানে 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ যেটা হবে 4.2, যেটা আগে আছে, এবং সেটা হচ্ছে 0.12, 4.2 প্লাস 0.12, যেটা হবে 4.32 মিলিমিটার মার্কারি। তো সেই ক্ষেত্রে এখন আমার আবার দরকার হচ্ছে যেটা শিশিরাঙ্ক, সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা। তো বায়ুর তাপমাত্রা আমার আছে 25.3, কিন্তু আমার জাস্ট এখানে 25 আছে, তো সেখানে আমার 0.3 দরকার। তো 0.3 এর জন্য আমার সেটা বাইর করতে হবে। তো যেহেতু 26 মাইনাস 25 বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে জলীয় বাষ্প চাপ বৃদ্ধি হবে হচ্ছে, এটার সাথে এটা বিয়োগ করব, যেটা হচ্ছে 15.5 মাইনাস 14.9 বা 0.6 0.6। তো সেই ক্ষেত্রে তো আমার দরকার হচ্ছে 0.3 এরটা। তো সুতরাং 0.3 তাপমাত্রার পরিবর্তনের জন্য, যেটা অবশ্যই আমার 0.3 দরকার, যেটা হচ্ছে 25.3 বিয়োগ 25.3 বিয়োগ 25, তো অবশ্যই আমার 25.3 ডিগ্রি সেলসিয়াসেরটাই তো দরকার। তো সেই ক্ষেত্রে জলীয় বাষ্প চাপ বৃদ্ধি হবে 0.6 টাইমস 0.3, যেটা হচ্ছে 0.18 মিলিমিটার মার্কারি। তো আমরা যদি পরের স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে তো আমার পরে দরকার হচ্ছে 25.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প সম্পৃক্ত, যেটা জলীয় বাষ্প চাপ হবে 14.9 প্লাস 0.3টাই তো যোগ করবো, কারণ এটা এখানে যদি 0.3টা হয় তাহলে 14.9-এর সাথেও অবশ্যই 0.18 যোগ হবে। তো সেটা হচ্ছে 0.18, যেটা হচ্ছে 15.08 মিলিমিটার মার্কারি। তো সেক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু স্মলার এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ টাইপ 100%। তো সেই ক্ষেত্রে হচ্ছে 4.32 ডিভাইডেড বাই 15.08 টাইম 100% অবশ্যই। তো সেই ক্ষেত্রে হবে 28.64%। তো এটা আমরা আসলে একদম একটু ঐকিক নিয়ম করে একটু ইলেবরেটলি করলাম, যেটা আমরা বেসিকলি সৃজনশীলে করার দরকার পড়বে। তো সৃজনশীলে কিন্তু এটাই করতে হবে। যখন আমরা কোনো এমসিকিউ পাবো বা অ্যাডমিশনে যখন আমরা করব, তো সেখানে শর্টকাটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কারণ অবশ্যই আমার তো আর যেটা দরকার হবে, তো অবশ্যই আমার আর শিশিরাঙ্কে শিশিরাঙ্কে কি 8.4ই দরকার আমার, 8 এখানে দরকার নাই। তো এখানে 25, তো 8.4 আর 25 তো আমার দরকার, তাই না? তো আমার এই ক্ষেত্রে প্রথমে আমরা 8ই লিখবো, কারণ আমাদের তো 8 প্লাস 0.4 টুকুর যোগ করতে হবে। তো 8-এর ক্ষেত্রে জলীয় বাষ্প কি, এখানে তো জলীয় বাষ্পের খেলা, তো এখানে আমরা তাপমাত্রা লিখবো না। তো 8-এরটা কি 4.2 প্লাস, তো আমরা আমরা যে ঐকিক নিয়মে এইটুক করলাম, এখানে যে আমরা ঐকিক নিয়মে করলাম, তো সেটাই আমরা জাস্ট এখানে লিখবো, যেটা হচ্ছে 4.8 ডিভাইডেড বাই 4 - 4.2 ডিভাইডেড বাই 10 - 8 টাইমস 0.4, এবং
যেটা এটা হচ্ছে 8.4এই কিন্তু হইল, কারণ আমরা কিন্তু এখানে একের ক্ষেত্রে কত পরিবর্তন হয় এবং 0.4 এর ক্ষেত্রে কত পরিবর্তন হয় সেটা কিন্তু এখানে লিখে দিছি। তো ওই যেটা ঐকিক নিয়মে সেটা আমরা এত লাইন লিখে করলাম, সেটা আমরা এক লাইনেই করতে পারতেছি। এবং 25.3, তো এখানে আগে 25.3 এটা লিখবো, তারপর 0.3 আমরা পরে অ্যাড করবো, যেটা হচ্ছে 14.9 প্লাস 15.5 minus 14.9 divided by 26 minus 25 times 0.3, যেটা আমরা 0.3 এর জন্যই কিন্তু করতেছি, এবং এটা আমরা শতাংশেরই একটা ফর্মে লিখবো। তারপর সেই অ্যাজ ওয়েল এই উত্তরটাও হবে এই 28.64, যেটা আমরা বেসিকলি অ্যাডমিশন এবং এমসিকিউর ক্ষেত্রে ইউজ করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি কোন কোন টপিকে ভবিষ্যতে ভিডিও আপলোড করতে পারি, এবং অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।